তো এই যে প্রাণে পরশখানি দেওয়া, এটাই কি তুমি বলতে চাইছো যে সুন্দর, এই যে প্রাণে পরশটা দিলেই রসায়নটা তৈরি হয়, যেটা মানুষের যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ডিং তৈরি হচ্ছে। আর বন্ডিংটা কি? বন্ডিংটা রসায়নের অ্যাঙ্গেলে বা রসায়নের দৃষ্টিকোণ থেকে গেলে সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান। এই যে কথা বলাটা, এটাও কথা বলা, কিন্তু এই কথা বলার মধ্যে কি ওই রসায়নটা তৈরি হতে পারে না? রসায়নটা কোথাও ধাক্কা খায়, বিকজ দার্শনিক তাত্ত্বিক একটা কথা বলেছে যে এখানে কি বলেছেন যে আমি হচ্ছি এক রাশ অনুর সমাহার। তার মানে তিনি হয়তো মৃত্যুর কাছাকাছি, কারণ সেইটা তার মানে হচ্ছে জল তৈরি হচ্ছে। নমস্কার। আমরা বেশ কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, তারপর একটু থমকে দাঁড়িয়েছিলাম কিছুদিনের জন্যে। উদ্দেশ্যটা ছিল খুবই সিম্পল, বিজ্ঞানকে একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে সহজ করে সাবলীলভাবে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের এই দিন প্রতিদিনের জীবনের যে সম্পর্ক, নিগুড় সম্পর্ক, তাকে আরও বেশি করে কাছে আনা যায় মানুষের, এবং তাদের কাছে পৌঁছে দেয় যে তার মানে ব্যাখ্যাটা আনা, যাতে একটা বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে সামগ্রিকভাবে। তো আমরা প্রযুক্তি তক্ক গপ্প, যার মধ্যে যুক্তি তক্ক তো আছেই, প্রযুক্তিও আছে। আবার আমরা যাতে যেভাবে বলি যে হি ইজ এ প্রো, মানে তার একটা বিশেষজ্ঞ, সেই যুক্তিতক্কর ক্ষেত্রেও একজন প্রো, এরকম একজনকে আমরা খুঁজছিলাম। তো আমরা খুবই বলবো সৌভাগ্যবান যে আজকে আমরা আমাদের মধ্যে এই প্রযুক্তি তক্ক গপ্প বিভাগের নতুন করে শুরু করার জন্য যাকে আমরা পেয়েছি, প্রফেসর সৌম্যজিৎ রয়, প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রয়। উনি আইজার, যেটা দেশের অন্যতম একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, তার অধ্যাপক। তাছাড়াও উনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি তার ফেলো মেম্বার। উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটি যে তার কাউন্সিল মেম্বার, যেটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর আমাদের একেবারে ওয়েস্ট বেঙ্গলে ঘরের মধ্যে যদি দেখি, তাহলে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড কেমিক্যাল সায়েন্স অ্যান্ড কাউন্সিলে, উনি সেই কাউন্সিলেও আছেন আর কি। পরিচয়টা বড় হয়ে গেলে অনেক সময় মনে রাখা মুশকিল হয়, ওটা আমাদের বিজ্ঞানের ঘাটতি আর কি, স্মৃতিশক্তি বা মেমোরি। তো সেটা নিয়েও আমরা সুযোগ পেলে আলোচনায় আসবো। কিন্তু আজকে তোমাকে পেয়ে আমরা প্রথমেই যেটা আমার মাথায় ঢুকছে, যে এই যে ধরো কেমিস্ট্রি, যেটা তোমার একেবারে নিজস্ব বিষয়, কেমিস্ট্রিটার মধ্যে আপাতভাবে একটা অসম্ভব জটিলতা। মানে আমি আমার যখন ছাত্র জীবনের কথা মনে পড়ি, ওই কেমিস্ট্রির বা কেমিক্যাল সায়েন্স একটা ভাগ ছিল একটা সময় পর্যন্ত, তার ওই জটিল ইকুয়েশন মনে রাখা এবং ওই যে সমীকরণগুলো তৈরি করা, কার সঙ্গে কী মিশলে কী তৈরি হচ্ছে, এটা সব কিছু নিয়ে একটা বেশ জটিলতা এবং ভয়ের ব্যাপার ছিল, যেটা না ছোঁয়াই ভালো। অথচ তুমি সেই বিষয়টা নিয়েই এতদিন ধরে চর্চা করে এই জায়গাটায় পৌঁছেছো। এই যে কেমিক্যালের একটা দিক, কেমিস্ট্রির একটা দিক, তার আর একটা দিক হচ্ছে খুব সামগ্রিকভাবে ধরলে বা আমরা যদি বৃহৎ অর্থে ধরি, তাহলে কিন্তু আমরা খুব কথায় কথায় বলি যে এর সঙ্গে ওর কেমিস্ট্রিটা দারুণ। মানে এই যে মানবিক সম্পর্ক, তার মধ্যেও একটা কোথাও না কোথাও রসায়ন, আমরা বাংলায় বলি এদের দুজনের মধ্যে রসায়নটা খুব ভালো। তো এই যে রসায়ন, যেটাকে আমরা দুটো মানুষের মধ্যে বিচার করি, আর কেমিস্ট্রির যে রসায়ন, যেটা অত্যন্ত জটিল ব্যাপার, তো এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই তুমি আরও ভালো বলতে পারবে, বিজ্ঞান দর্শন সবই বোধহয় লুকিয়ে আছে। তো দুটোর মধ্যে কি কোনো মিল আছে, না দুটো একবারে ডাইভার্জেন্ট দুটো বিষয়, নাকি কোথাও না কোথাও কনভার্জ করছে? হ্যাঁ, প্রথমেই ঋত্বিকদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রশ্নটা দারুণ প্রশ্ন। আসলে যদি আমরা সেইভাবে ধরো তোমার দেখি, তাহলে কেমিস্ট্রি বা রসায়নের সঙ্গে দর্শন যেরকম ভাবে জড়িয়ে আছে, সেরকম ভাবে
এই যে মানুষের যে রসায়ন সেটাও নানানভাবে জড়িয়ে আছে। এবার তার মধ্যে কিরকম ভাবে, কারণ ধরো রিচার্ড ফাইনম্যান একটা খুব সুন্দর কথা বলেছিলেন শেষ জীবনের দিকে, খুব দার্শনিক এবং খুব কাব্যিক একটা কথা বলেছিলেন, যে মানে যেখানে তিনি বলেছেন যে আমি হচ্ছি একরাশ অণুর সমাহার, যে তার মহাবিশ্বের দিকে অত্যন্ত তুচ্ছ নগণ্য একজন হিসেবে তাকিয়ে দেখছে একটা মহাবিশ্বের অসংখ্য কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি, আর সেই বিষয়ের মধ্যে জড়িয়ে রয়েছে, অথচ সে হচ্ছে এক লক্ষ লক্ষ কোটি কোটি অণুর সমাহার। কাজেই বিস্ময়ের সঙ্গে বিস্ময়কে দেখা এবং বিস্ময়ের সঙ্গে বিস্ময়ের যে মাখামাখি, সেই আঙ্গিকটা ফাইনম্যানের ওই কথার মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। কাজে এটা আমার ভীষণভাবে মনে হয় প্রাসঙ্গিক। এবার ধরো আমরা যদি নিজেদেরকে ভাবি, আমাদের মধ্যে ধরো প্রথম কথা হচ্ছে, যেমন আমরা কথা বলি না, আইস ব্রেকার। হ্যাঁ, এবার সেটা কি, মানে বেসিক্যালি বরফ গলছে যেটাকে বলছে। হ্যাঁ, এবার সেখানেই যে কেমিস্ট্রিটা শুরু হয়, একটা মানুষের যে রসায়নটা শুরু হয়, সেটা আমরা কিভাবে দেখতে পারি। যেমন ধরো আমি এবার একদম তাত্ত্বিক দিক থেকে, রসায়নের তাত্ত্বিক কোণ থেকে, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এর অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে, যে অ্যাবসলিউট জিরো ছাড়া সবসময় যে অণুগুলোর মধ্যে একটা কম্পন হয়, একটা কাঁপতেই থাকে, এবং তাদের মধ্যে একটা শক্তির আদান প্রদান চলতেই থাকে। এবার যদি না সে অ্যাবসলিউট জিরোতে থাকে, অর্থাৎ সে যখন একটা সামান্য নর্মাল রুম টেম্পারেচার, অর্থাৎ এই ঘরের তাপমাত্রা যেটা, সেই তাপমাত্রায় যখন সে থাকে, তখন তার মধ্যে একটা শক্তির আদান প্রদান হয়, এবং সেই শক্তির আদান প্রদানের থেকেই কিন্তু তৈরি হয়েছে জীবন, তৈরি হয়েছে জীবনের যাবতীয় তাত্ত্বিকতা, যাবতীয় বাস্তবিকতা সব। আর সেখানে কয়েক ডিগ্রির এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, এবং সেখানেও কিন্তু ওই কেমিস্ট্রি আছে। এবং সেই যে কেমিস্ট্রি বা যে রসায়নের যে আঙ্গিকটা ধরা আছে এই সুন্দর তাপমাত্রার রেঞ্জে। যেমন মনে করো জীবনের উদ্ভাবন হয়েছে শুধু তাপমাত্রাই নয়, অক্সিজেন। আজকে অক্সিজেন 20% জীবন দারুণভাবে উৎসারিত হয়, অথচ এটাই যদি 19% এগিয়ে পৌঁছবে, তাহলে আমি তুমি আজকে বসে কথা বলতে পারতাম। আবার যদি 21% চলে যায়, তাহলে দাবানল চলে উঠত। কাজে এই যে একটা সাম্যের সমীকরণ, যেটা রসায়ন লিখে দিয়েছে প্রত্যন্ত সৃষ্টির মধ্যে, এবং সেই সৃষ্টির থেকে উৎসারিত হয়েছে যাবতীয় রসায়ন, এবং সেখানেই এই যে রুম টেম্পারেচার, অর্থাৎ ঘরের তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই কিন্তু যাবতীয় কেমিস্ট্রি তৈরি হচ্ছে। এবং ঠিক একইভাবে মানুষের আঙ্গিকে দেখতে গেলে দেখতে হবে যে মানুষ যদি দুজনের সঙ্গে কথা না বলে, দুজনের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, কোনো শক্তির আদান প্রদান নেই, অর্থাৎ কথা বলারও তো এক ধরনের শক্তির আদান প্রদান, সেই কমিউনিকেশন নেই, সেই যোগাযোগ নেই, সেই সংযোগ নেই, তাহলে তাদের মধ্যে কোনো কথা হবে না, তখন কোনো সংলাপ তৈরি হবে না, জীবনের যে মাধুরী, সেই মাধুরী আসবে না। সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরোর মতো অনেকটা, যেখানে অণুরা সব স্থির, যেখানে সৃষ্টি উৎসারিত হচ্ছে না, যেখানে সৃষ্টি নেই। আবার মানবিক ক্ষেত্রে বা মানুষের থেকে দেখতে গেলে, দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, সেখানে কোনো কৃষ্টি উৎসারিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই যে আঙ্গিক, সেইটা আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরোর মতো। আবার যখন টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা যখন আস্তে 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 বাড়তে শুরু করছে, তখন মানুষে কথা বলার মতো অণুতে যে সংলাপ, সেই অনুর সংলাপও কিন্তু শুরু হচ্ছে। কারণ আমি যে এই কথাগুলো বলছি, এর মানে আমার মধ্যে, আমার শরীরের মধ্যেও কিন্তু অসংখ্য অণু, পরমাণু, অসংখ্য সিগন্যাল প্রসেসিং, সেগুলো সামগ্রিকভাবে চলছে, এবং সেটাও কিন্তু আসলে তার মাধ্যমে, যে কথাবার্তার মাধ্যমে আমরা যে কথা বলছি বা যে সংলাপ করছি, সেটাও কিন্তু কেমিস্ট্রির মাধ্যমেই প্রবাহিত হচ্ছে, রসায়নের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে। এবং সেইখানে আসছে আইস ব্রেকার, অর্থাৎ বরফ গলছে এবং অণুতে সংলাপ আসছে। মানুষেও ঠিক সেইভাবে কথার মাধ্যমে সেই তাপমাত্রা, সেই তাপগতিবিদ্যার অ্যাঙ্গেলে বলতে গেলে বা কোণ থেকে বলতে গেলে, সেখানেও একটা কথা শুরু হচ্ছে, একটা সংলাপ শুরু হচ্ছে, মানুষের যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ডিং তৈরি হচ্ছে।
আর বন্ডিংটা কি, বন্ডিংটা রসায়নের অ্যাঙ্গেলে দেখতে গেলে বা রসায়নের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এবং সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে সংযোগ আরও সুদৃঢ়ভাবে স্থাপিত হচ্ছে। কাজে এইভাবে আমরা অনেকটা এই রসায়ন, মানুষের রসায়ন, মানুষে যে রসায়ন বা মানুষে যে কেমিস্ট্রি তুমি যেটা সুন্দর করে বললে, তার সঙ্গে রসায়নের অণুতে যে রসায়ন, তার যেন একটা মেলবন্ধন কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। তোমাকে একটু এখানটায় থামিয়ে অন্য একটা মানে যেটা তুমি সুন্দরভাবে বিজ্ঞানের সঙ্গে দর্শনকে মিশিয়ে বললে, সেটাকেই আবার যেহেতু আমরা দুজনেই বসে আছি এই বঙ্গে, বাংলায়, এবং সেখানে আমরা যাই আলোচনা করি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বোধহয় কিছু করা যায় না। কারণ ওই ভদ্রলোক গত বছর আগে বসে সম্ভাব্য যা যা পরিস্থিতি হতে পারে, যা যা বিষয়ে আলোচনা হতে পারে, সবই লিখে দিয়ে গেছেন। তো তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ওই যে লাইনটা, যে শুধু তোমার বাণী নয় বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তো এই যে প্রাণে পরশখানি দেওয়া, এটাই কি তুমি বলতে চাইছো এতক্ষণ ধরে, এই যে প্রাণে পরশটা দিলেই রসায়নটা তৈরি হয়, যেটা অণুপরমাণুর তুমি সমীকরণ বলো, বিকিরণ বলো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই যে আদান প্রদান, এইটা তো তখনই হয় যখন ওই মাঝে মাঝে প্রাণে তোমার পরশ, ওই মাঝে মাঝে প্রাণে পরশখানি দেওয়া বোধ হয়। একদম সেটাই, মানে এই যে প্রাণের পরশ ছুঁয়ে দেওয়া, বা এই যে সেটাকেই আমরা বলতে পারি যে বেসিক্যালি যেটা নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া, তাদের সম্মিলিত উচ্চারণ থেকে জীবন বিকশিত হয় বা জীবনের স্ফুরণ ঘটে, এবং সেটাই হচ্ছে প্রাণের পরশ। এবং সেটাও যদি তুমি আবার রাসায়নিকভাবে বা কেমিস্ট্রি অ্যাঙ্গেল থেকে দেখতে চাও, তাহলে সেটাই হচ্ছে ধরো হিমোগ্লোবিন। সেখানেও ধরো যে স্ট্রাকচার, যে অণুরা হাত ধরাধরি করে যেরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার সঙ্গে সেখানে একটা পরফাইরিনের একটা রিং রয়েছে, তার মাঝখানে বসে রয়েছে আয়রনের অ্যাটম। আবার এটা কি আয়রনের জায়গায় তুমি যখন ম্যাগনেসিয়াম করে দিচ্ছ, তখন সেটাই হয়ে যাচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ দেখো কি সুন্দরভাবে রবীন্দ্রনাথের কথাতেই বলতে গেলে, একদিকে সেই আলোর সংশ্লেষে সালোক সংশ্লেষ হচ্ছে, আবার অন্যদিকে সেই সালোক সংশ্লেষ থেকে সংজাত যে যা কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ বলো বা অন্যান্য জিনিস, সেটাই আবার ভেঙে গিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, তার মাধ্যমে সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাই আবার শক্তি, যে শক্তিটা সূর্যের শক্তি যেটা ধরা রইল গ্লুকোজের মধ্যে, সেটাই ভেঙে, অর্থাৎ শর্করার মধ্যে, সেটাই ভেঙে গেল, কার্বোহাইড্রেটই ভেঙে গেল আবার কার্বন আর হাইড্রেট অর্থাৎ জলে। এবং সেভাবেই তোমার জীবনের যে স্ফুরণ, জীবনের যে সংরক্ষণ, সেটাও হয়ে চলেছে। অর্থাৎ একদিকে শক্তিকে ধারণ করা, এবং সেই ধারণ করা শক্তিকে ভেঙে নতুন শক্তি দিয়ে জীবনকে ধারণ করা, এটাই হচ্ছে রসায়নের একটা অন্যতম সুন্দর সঙ্গীত। এবং সেই সঙ্গীতেই প্রাণের পরশ রবীন্দ্রনাথের কথায় ছুঁয়ে যাচ্ছে। আবার তুমি যে টেম্পারেচারের কথা বলছিলে, যে ঘরের স্বাভাবিক তাপমাত্রা, সেটা বোধহয় ওই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণের মধ্যে ওই টেম্পারেচারটা, যে তাপমাত্রা তুমি সুন্দরভাবে বলছিলে 21 ডিগ্রিতে গেলে কি হবে, 19 ডিগ্রিতে গেলে কি হবে, সেটারও একটা কোনো হয়তো ছোঁয়া বা কিছু একটা রিফ্লেকশন আছে। ঠিক এইখানটাতেই সালোক সংশ্লেষের কথা বললে, যে জীবনে সালোক সংশ্লেষের ভূমিকাটা খুবই অপরিসীমই বলতে পারো। আমার একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে, তখন আমার একটু ছাদে বাগান টাগান করার শখ ছিল, তো বাড়ির ছাদে যেটা করেছিলাম, সেখানে একসময় আমার মেয়ে তখন অনেক ছোট, তো আমি জল দিতে উঠতাম, ও উঠতো। একটি গাছ টবে একটু প্রায় মৃতপ্রায় শুকিয়ে যেরকম হয় একটা বছর হয়ে গিয়েছিল, তো সে ওটা দেখে বলতো যে দেখ গাছটা প্রায় মরে যাওয়ার জোগাড় হয়েছে, মরে যাচ্ছে, এবার তুলে ফেলতে হবে। তো একদিন দুদিন জল দেওয়ার পরই হঠাৎ সেই গাছটাই আবার প্রাণবন্ত হয়ে, তো বললো বাবা কী করে, শুধু জল দিলে, আমরা শুধু জল না, ওই যে সূর্যের আলোটা পেলো ওপর থেকে, জলটা বেশ সালোক সংশ্লেষ, যেটাকে ফটোসিনথেসিস বলে, সেটা হওয়াতেই ও কিরম খিলখিলিয়ে উঠলো আর কি। তো খিলখিলিয়ে শব্দটা ওই বলেছিল ইনফ্যাক্ট, যে আমার আর অন্য তো কিছু দরকার নেই, ওরা কত সহজে শুধু আলো আর জলেই খুশি হয়ে ওঠে, আমাদের কত কি চাই আর কি। তো এই যে গাছের বা উদ্ভিদের সালোক সংশ্লেষ, তার মধ্যেও কিন্তু একটা লাইফ লেসন আছে, যে বোধহয় বাঁচতে বা বিকশিত হয়ে সালোক সংশ্লেষটাই জড়িত, খুব বেশি কিছু যে লাগে তা নয়।
তো সেটার মধ্যেও একটা রসায়নই লুকিয়ে আছে, যে ওই যে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা, যেটার জন্য বেশি কিছু লাগছে না, আলো, জল, ক্লোরোফিল, এটা দিয়েই হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটাতেই আমার নেক্সট প্রশ্ন, যেটা তোমার কাছে, বা প্রশ্ন বলবো না কারণ এটা আমরা আড্ডা দিতে বসেছি, মনের মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, ধরো আজকের একেবারে একটা টপিক্যাল বিষয় যদি আমরা ধরি, সবাই আমরা, মানে আমাদের ইন্ডিভিজুয়াল স্ক্রিন টাইম, যেটাকে আমরা ব্যাখ্যা করছি পজিটিভলি মি টাইম বলে, যে সবাই স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে কিছু না কিছু করছি, লোকের সঙ্গে লোকে কথা না বলে চ্যাট হচ্ছে, ফেসবুকে হচ্ছে, মেসেঞ্জারে হচ্ছে। তো এই যে কথা বলাটা, এটাও কথা বলা, কিন্তু এই কথা বলার মধ্যে কি ওই রসায়নটা তৈরি হতে পারে না? রসায়নটা কোথাও ধাক্কা খায়, বিকজ যেটা আমরা একটু আলোচনা করছিলাম, যে এর মধ্যে বোধহয় সবসময় প্রাণের পরশটা থাকে না। এটাকে বৈজ্ঞানিকভাবে, বা যেহেতু তোমার কিছু বইয়ের লেখা আমি পড়ছিলাম, তার মধ্যে বিজ্ঞান যতটা আছে সবটা হয়তো আমাদের জন্য বোধগম্য হয় না, অবিজ্ঞানের ছাত্রের জন্য, কিন্তু একটা দর্শন আছে, গভীর দর্শন বোধ আছে। সেই জন্য তোমার কাছে এই প্রশ্নটা, যে এই যে শুধু একটা স্ক্রিনে যোগাযোগ, এইটা থেকে যে রসায়নটা তৈরি হয়, সেই রসায়নটা কতটা এফেক্টিভ, বা এটা অ্যাকচুয়াল রসায়নটা তৈরি অ্যাটল হয় কিনা? হ্যাঁ, এটাও খুব সুন্দর প্রশ্ন। এখন তুমি যদি দেখো, আজকের যেমন ধরো আমার ছেলেদের যে জেনারেশন, সেই জেনারেশনে তারা একটা সম্পূর্ণ অন্য জগতের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করছে বা যোগাযোগ তৈরি করছে। এবার সেই যে রসায়নটা, যেমন ধরো আমার ছেলে খুব গেমিংয়ের মধ্যে আছে, খুব গেম খেলতে ভালোবাসে। এবার সে যখন গেম খেলছে, তখন সেই গেম খেলছে টিম নিয়ে। এবার সেই টিমের কাউকেই হয়তো সে চেনে না, এবং এমনও হয়েছে তার থেকে অনেক বড় বয়সের একজন খেলছে তার সঙ্গে। আমি তাকে বলতে যাওয়ায়, মানে আমার ছেলেকে বলতে যাওয়ায়, সে খুব বিরক্ত হলো, কারণ সে বলছে আমি তো তোমার বন্ধু নিয়ে কোনো কথা বলিনি, তুমি আমার বন্ধুকে নিয়ে কেন কথা বলবে। অর্থাৎ বন্ধুত্ব স্থাপিত হয়েছে খেলতে খেলতে, এবং সেখানেও কিন্তু তাদের বন্ধুত্বটা কীভাবে হচ্ছে, চ্যাট করে করে। অর্থাৎ তুমি যেরকম বললে স্ক্রিন টাইমে, স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছে আমি এখন এই করছি, আমি এখন ওই করছি, সেইভাবে বন্ধুত্বটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ তুমি যদি সেইভাবে দেখো, তাহলে আমি বলবো আমাদের রসায়নের যে ডিএনএ, সেটা হচ্ছে অক্ষর, শব্দ, অর্থাৎ শব্দ ব্রহ্ম যেটা বলা হয়। সেখানে কিন্তু সেই শব্দের মধ্যে শব্দায়িত হচ্ছে জীবনের রসায়ন, এবং সেটাই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে যেরকম জায়গায় প্রযুক্তি গিয়ে দাঁড়িয়েছে, সেখানে হয়তো এমনও একটা সময় আসবে যখন হলোগ্রামের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো। আজকে যেটা খুব সীমিতভাবে প্রচারিত, সেটা হয়তো একসময় খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেমন আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা ভাবতেই পারতাম না যে ভিডিও চ্যাটের মাধ্যমে কথাবার্তা এত সুন্দরভাবে বলা যাবে। অর্থাৎ সেরকমভাবে যদি হলোগ্রামের মাধ্যমে কথা হয়, অথবা আরও পরের দিকে গেলে যদি ধরো তোমার নিউরোনাল কানেকশানগুলো যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের ভাবনাগুলোই ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে একে অন্যের মধ্যে প্রবাহিত হবে। অর্থাৎ শব্দের মাধ্যমে যে সংযোগ, সেই সংযোগ হয়তো তার আগে যেটা থাকে সেটা হচ্ছে ভাবনার শব্দায়ন, এবং এই ভাবনা বা চিন্তার শব্দায়ন সেটা আমাদের মনের মধ্যে হয়, হয়ে গিয়ে সেটা শব্দায়িত হয়, দিয়ে তারপর সেই শব্দায়িত প্রবাহ হয়, এবং সেই প্রবাহটা তোমার মধ্যে যখন গেল, তুমি সেটাকে ধারণ করলে, করে নিজের মতো করে আত্মবিশ্লেষণ করে তুমি সেটাকে বিশ্লেষ করে তারপর একটা মরফিজম হয়, অর্থাৎ মেলানো হয়, এবং সেই মেলানোর মাধ্যমে তখন তোমার চেনা যে ভাবনাটা, তার উপর তুমি একটা যেন শব্দের জামা পরিয়ে দিলে, দিয়ে তুমি আমার কথাটা বুঝতে পারলে। এবার ঠিক এই একই জিনিস, একই ভাবনা কিন্তু অন্যভাবেও হতে পারে। অর্থাৎ তুমি যে বলছো স্ক্রিনের মধ্যে লেখা, এবার সেই লেখাটার হয়তো আজকে যেমন SMS এর যে ভাষা, সে ভাষা আমি বুঝতে পারি না, আমি বাঙালি, কিন্তু আমি আজকে অল্প বয়সী ছেলে মেয়েদের SMS এর ভাষা আমি বুঝতে পারবো না। অর্থাৎ তার মধ্যে বিবর্তন হচ্ছে, আমি হয়তো বুঝতে পারি না, কিন্তু তার বন্ধু বা বান্ধবী সে কিন্তু বুঝতে পারবে। এই যে ইমোটিকন না ইমোকন, এই ল্যাঙ্গুয়েজটা ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এক্স্যাক্টলি, কিন্তু সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ তো বটে। কাজেই সেইখানে তুমি যদি গ্রামার, যেমন চমস্কি যে কথাটা বলেছেন গ্রামার, এবার এই গ্রামারটা কিন্তু বেসিক্যালি মনের একটা সংগঠন, মননের সংগঠন, মনের থেকে বলা ভালো মননের সংগঠন, এবং তার মধ্যে তোমার ম্যাপিং হচ্ছে। সেই জন্য চমস্কিরই কথা একটা খুব সুন্দর অন ল্যাঙ্গুয়েজেস চমস্কি বলছেন, যে নোয়াম চমস্কি বলছেন যে যখন কোনো
যখন কোনো উদ্বাস্তু নতুন জায়গায় গিয়ে শিশু সে নতুন শব্দ নতুন ভাবনা তুলছে, তখন সে অনেক সময় তার নিজের যে ভাষা সেটা ওই জায়গার ভাষার মধ্যে সংমিশ্রণ করে দিচ্ছে, এবং করে দিয়ে হয়তো গ্রামারে সে তার মধ্যে খুঁত থেকে যাচ্ছে, কিন্তু কথাটা যথেষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবং সেই থেকেই তিনি বলেছেন যে ক্রিওল যেটা তৈরি হয়, সেই ক্রিওলের সংশ্লেষ উনি এইভাবে বলেছেন। এবার ক্রিওল হচ্ছে ডিফেক্টস ইন কেমিস্ট্রি বা এরার্স ইন কেমিস্ট্রি। এবার ভুল নিয়েও আবার যেমন অনেক সুন্দর সুন্দর কথা হয়। যেমন তুমি যে উদাহরণগুলো দিচ্ছিলে তাতেই ধরো এই যে হোয়াটসঅ্যাপ, SMS, এখানে কিন্তু ভুল বলে কিছু নেই, মানে ভুলের কনসেপ্টটাই চলে যাচ্ছে। যে কোনো স্পেলিং, যে কোনো গ্রামার সব চলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেজে, সব কিছু চলতে হয়, এরকম একটা ব্যাপার। ঠিক। এবং সেখান থেকেও কিন্তু আবার মানে তোমার সৃষ্টির যে সম্ভাবনা সেটাও কিন্তু উচ্চারিত হয়। যেমন মনে করো ডিএনএর মধ্যে যখন কোনো এরার হয়, কপিং এরার, অর্থাৎ যখন যেটা সেটা টুকে চলে যায় বা সেই টোকার মধ্যে কোনো ছোট্ট ভুল হয়ে গেল, সেই কপিং এরারের মধ্যে দিয়ে যে জিনিসটা হয় সেটাই কিন্তু নতুনভাবে বিবর্তনকে এনে দেয়। সেটা নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো। এবং এই নিয়ে ভুল থেকেই বলছো একটা বিবর্তন, সৃষ্টির বিবর্তন। এবার ভুল থেকেও আবার মৃত্যুও আসতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার। সেটা মিউটেশন হলো, সেখান থেকে ভুল হয়ে গেল, হয়ে গিয়ে আবার ভুল থেকেই অসম্ভব প্রতিভার সৃষ্টি হয়, সেটাও কিন্তু ভুল, মানে ডিএনএর কপিংয়ে। কাজেই ভুলেরও একটা বিরাট জায়গা আছে। এবং তুমি যেটা বলছো যে এই যে নতুন দুনিয়ায় আমরা যেটা ঢুকছি, যেখানে কমিউনিকেশন হয়তো সম্পূর্ণ নতুনভাবে হবে, সেখানে কেমিস্ট্রির হয়তো এই আঙ্গিকগুলোও আবার নতুনভাবে প্রকাশ পাবে। কারণ কেমিস্ট্রিকে আমি যেটা দেখি, যেভাবে দেখি, সেটা হচ্ছে একটা ভাষা, এবং সেই ভাষা সমস্ত সৃষ্টির মধ্যে সঞ্চারিত, সেটাই কেমিস্ট্রি। আমরা এই যে ঘরে বসে আছি, এখানে সমস্ত কিছুটাই, পুরো সব কিছুর মধ্যেই কেমিস্ট্রি রয়েছে। এবং আমি আবার সালোক সংশ্লেষের কথায় যদি ফিরে যাই, সেখানে আমি একটা খুব সুন্দর করে জিনিস ভাবানোর চেষ্টা করব তোমাকে বা সবাইকে। সেটা হচ্ছে, তুমি একদিকে দেখো কিচ্ছু নেই, শুধু সূর্যের আলো বা আলো রয়েছে, আলোটা এসে একটা ক্লোরোফিলের ওপর পড়ছে বা একটা মিডিয়ামের ওপর পড়ছে, এসে দিয়ে কী হচ্ছে, সেই আলো জলকে ভাঙছে। তুমি যেটা বললে, কিচ্ছু দিতে হয়নি। তোমার মেয়ে যেরকম বলেছিল যে জলকে একটু জল দিলে গাছের ওপর গাছটা খিলখিলিয়ে উঠলো। এই খিলখিলিয়ে ওঠার রসায়নটা কি? জলকে তুমি ভাঙলে, কে ভাঙতে সাহায্য করলো? ওই ক্লোরোফিল, মনে করো একটা অণু, জাস্ট, আর কিচ্ছু না। এবার সে সূর্যের আলোটা নিয়ে জলকে ভাঙলো, ভেঙে জলকে কি করলো? জল আমরা জানি H2O, এটা সবাই আমরা জানি। তার মানে জলকে ভেঙে তৈরি করলো সে অক্সিজেন আর হাইড্রোজেন। কিন্তু সে সেইভাবে করছে না। সে কী করছে? সে প্রোটন অর্থাৎ H+ এবং OH- করে দিচ্ছে। এবার এই OH- অর্থাৎ এই হাইড্রক্সিল থেকে সে এবার ইলেকট্রনকে কিছুটা বের করে নিচ্ছে। এই যে ইলেকট্রন বেরিয়ে গেল, সেটাই কোনো পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে পড়লে সেই তখন শক্তি হয়ে গেল। আর এই যে ফিল্ডটা, এটা তো আর ফিজিক্সের ল্যাবরেটরি নয়, এখানে নানা ধরনের এনজাইম অর্থাৎ জৈব অনুঘটক, তারা এই ফিল্ডটাকে তৈরি করছে, করে সেই শক্তিটা দিচ্ছে। সেই শক্তিতে গাছ কিন্তু খিলখিলিয়ে উঠছে। এবার এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে অনেকটা একটা ছোট্ট পিঁপড়ের অনেকটা শক্তি দিয়ে মাটির মণ্ড তোলার মতো পাহাড়ের ওপর, সেইভাবে সেই এনার্জিটাকে র্যাম্প আপ করছে, অর্থাৎ শক্তিটাকে তুলে এবার সেই শক্তিটাকে ধরে রাখলো। এইবার সেই শক্তি অর্থাৎ সেই ইলেকট্রন, সেইটা গিয়ে প্রোটনের মাথায় বসে হাইড্রাইড তৈরি করতে, অর্থাৎ H- তৈরি করছে। এরপর আসছে কার্বন ডাইঅক্সাইডের পালা। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেই শক্তিটা সঞ্চারিত হচ্ছে, হয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বন এবং জল এটাই মিলে গিয়ে হাত ধরাধরি করে শক্তি। সেটাই আমরা মানুষ হিসেবে যখন খাচ্ছি, সেই গ্লুকোজই খাই আর ভালো প্রোটিনই খাই, যাই করি সেগুলো পরবর্তীকালে হচ্ছে, সেখান থেকে সেগুলো ভেঙে আমরা শক্তি পাচ্ছি। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলতেন যে আমি খেয়ে এসেছি, তার মানে কি? আমি এক গাদা ইলেকট্রন খেয়েছি। অর্থাৎ সেই ইলেকট্রন যে তৈরি হয়ে গেল এই ফিল্ডের মধ্যে দিয়ে, চলার মধ্যে দিয়ে, সে কিন্তু শক্তি পাচ্ছে, এবং সেই শক্তি থেকেই যাবতীয় জীবন প্রবাহিত হচ্ছে। তার মানে তুমি এক্ষুনি যেটা বলছিলে, ব্যাখ্যা করলে বা আলোচনা করলে, মানে আমরা ধরো কোনো রোগ হলো বা অসুখ হলো,
ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিলাম। এই যে পুরো প্রক্রিয়াটা, এরা হচ্ছে জীববিজ্ঞান, অ্যানাটমি, প্রাণী এইসবের বিশেষজ্ঞ। কিন্তু আলটিমেটলি এরা যেটা দিচ্ছেন, প্রতিষেধকই বলো যাই বলো, ভেতরে গিয়ে যেটা হচ্ছে যেটা একটা রসায়ন, একটা কেমিক্যাল একদম, রিয়াকশন। একদম। কারণ ওই ভাঙাভাঙির একটা খেলা, ভাঙা গড়ার খেলা চলছে একদম। আর কি। ইলেকট্রন হোক, প্রোটন হোক, যেটাকে ভেঙে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালস হোক, অ্যানাটমি হোক, একদম। ডাক্তারি হোক, যেটা হচ্ছে আলটিমেটলি ইট লিডস টু বয়েলস ডাউন টু একটা কেমিক্যাল রিয়াকশন। একদম। এবং আমরা খাবার খেলে যেটা হজম আমরা বলি, এই যে মেটাবলিজম, এটার পেছনেও একটা রসায়নের খেলাই কিন্তু চলছে। পুরো। মানে আমি যদি ঠিক পুরো। বলে থাকি। একদমই ঠিক, একদমই ঠিক। মানে খাবারটা খেলাম, তার মানে এক গাদা ইলেকট্রন বেরোলো। সেই ইলেকট্রন এবার এনজাইমের ফিল্ডের মধ্যে দিয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন এনজাইমের একটা ক্ষেত্র মতো তৈরি হলো। আমি খুব সহজ করে বলছি, হয়তো ওভার সিম্পলিফাইও করছি কিছুটা। এবার তার মাধ্যমে শক্তি তৈরি হলো। এবার সেই শক্তিটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যেই তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি দেখবে ডাক্তাররা বলে থাকেন, তুমি যেহেতু ডাক্তারের কথা অবতারণা করলে তাই আমি বলছি, ডাক্তাররা বলে থাকেন যখন কারো ইউরিনেশন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল। তার মানে তিনি হয়তো মৃত্যুর কাছাকাছি রয়েছে। কারণ সেইটা তার মানে হচ্ছে জল তৈরি হচ্ছে না, এবং জল কার প্রোডাক্ট? ওই কার্বোহাইড্রেটকে ভেঙে যে শক্তি হচ্ছে তার এন্ড প্রোডাক্ট কিন্তু জল, এনার্জি। অর্থাৎ এই জল তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া মানে শ্বাস প্রশ্বাস করে যে তোমার শক্তিটা তৈরি হচ্ছে, সেই শক্তির সংশ্লেষ কোথাও হয়তো আটকে গেছে। এবং সেভাবেই মানে তুমি ডাক্তারি শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রেও এই বেসিক কেমিস্ট্রি বা একদম প্রাথমিক যে রসায়ন, সেই ভাবনাটা কিন্তু জড়িয়ে রয়েছে। যেমন এই যে ক্রিয়েটিনিনের সমস্যা বলো, যার থেকে ইউরিনেশন বন্ধ হয়, জল তৈরি বন্ধ হয়, সেটাকে একটা ক্রিটিক্যাল সমস্যা হিসেবে ধরা হয়। দ্যাট ইটসেলফ ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। এইটা থেকে তাহলে আরেকটা একটু আরো ব্রডলি চিন্তা করলে যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদেরই বাংলারই একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যিনি হয়তো যতটা নাম হওয়া উচিত ছিল ততটা সেবা হয়নি, আচার্য সত্যেন্দ্রনাথ বসু। ওনার যে এই ঈশ্বর কণিকার যে কনসেপ্ট, সেটাও কিন্তু একটা মহা পরমাণুরই খেলা। এবং এই যে ঈশ্বরকে আমরা যদি অন্যভাবে না দেখে সর্বশক্তিমান যিনি এনার্জি তৈরি করেন এবং এই জীবিকা শক্তিটা, এটাকে চালিকা শক্তি যদি বলি, সেইটাকে চালু রাখেন, সেগুলো পরমাণুকে ভেঙে, সেই ব্যাখ্যাতেও আমরা পৌঁছতে পারি। সেটাও একটা রসায়ন, মানে পরমাণুকে ভেঙে তুমি যেটাকে বললে হাইড্রোজেন তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড তৈরি করা, তার থেকে আবার জল এবং শক্তির যে প্রবাহ, অর্থাৎ এটাও একটা সাস্টেনেবিলিটি। এটাও যে চলছে বিকজ অফ দ্যাট ঈশ্বর কণিকাই বলো বা যে নামই দাও না কেন। একদম, একদম। এবং এইখানে আরেকটুখানি আমরা হয়তো একটুখানি আলোচনাটা হয়তো একটু অন্যদিকে ঘুরে যাবে, কারণ তুমি ঈশ্বর কণিকা বা বোসনের অবতারণা করলে। এবার সেইখানে যেটা বলতে হয়, সেখানে আমি বলবো হয়তো পিরিয়ডিক টেবিলটা আরও বেশি রেলেভেন্ট, পর্যায় সারণী হয়তো আরও বেশি কাছের। তার কারণ হচ্ছে পর্যায় সারণী এই প্রসঙ্গে খুব সুন্দর একটা বই আছে ফ্রাঙ্ক হুইলচেকের, যিনি নোবেল লরিয়েট, তার একটা বই আছে লংিং ফর হারমোনিস। এবং সেখানে তিনি একটা সুন্দর কথা ব্যবহার করেছেন, যেটা আমার আজও মনে ধরে আছে, সেটা হচ্ছে কসমিক কুকিং। অর্থাৎ এই যে কসমিক কুকিং হচ্ছে, এইগুলো হচ্ছে নানা ধরনের প্রাথমিক যে কণা তারা তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু মানে প্রতিসমতার নিয়ম মেনে সজ্জায়িত হচ্ছে। এবং সেই যে সজ্জা, অর্থাৎ সেই যে প্রাথম্যের রন্ধন, প্রাথম্যের রান্না, সেই প্রাথম্যের রান্না থেকে কিন্তু তৈরি হচ্ছে সমস্ত মৌল। এবং সেটাই যখন বীণার তারের মতো সঙ্গীত হয়ে আসছে, সেটাই তখন আস্তে আস্তে সেজে গুজে হয়ে যাচ্ছে পর্যায় সারণী। প্রথম উৎসারিত হচ্ছে হাইড্রোজেন, তারপর আরও একটা ইলেকট্রন বা আরও একটা প্রোটন তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল হিলিয়াম, তারপরে তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল লিথিয়াম, তারপরের জন্য হলো বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন। এইভাবে পুরো পর্যায় সারণীটা সেজে যাচ্ছে। এবং সেখানে একটা করে অক্টেভ রয়েছে, ঠিক যেরকম সঙ্গীতের অক্টেভ, ঠিক সেরকমভাবে আটের ফেরে একটা করে সুন্দর যে ইলেকট্রনের বিন্যাস, সেইটা সুন্দরভাবে রয়েছে। এবং সেই ইলেকট্রনের বিন্যাস ঘুরে ফিরে আসছে, যার ফলে তুমি দেখতে পাবে যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা কেমিস্ট অর্থাৎ রসায়নবিদদের কাছে খুব কাছের।
কারণ আমরা ওই পিরিয়ডিক টেবিলটা দেখে আমরা বলে দিতে পারি কিছু না জেনেও যে কোন মৌল কীরকম ধরনের ব্যবহার করবে এবং কোন মৌলের সঙ্গে কোন রকম বিক্রিয়া হবে এবং কিভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে তারা একে অন্যের সঙ্গে মিলবে। এই যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ভীষণভাবেই আমাদের সমাজের কেমিস্ট্রির সঙ্গেও যুক্ত রয়েছে। কীরকমভাবে? যেমন মনে করো যেখানে খুব ক্ষুধায়িত মানুষজন রয়েছে, তাদের মধ্যে প্রচুর শক্তি, প্রচুর এনার্জি, অথচ তাদের মধ্যে সেই সন্তোষের জায়গাটা হয়তো নেই, সন্তুষ্টির জায়গাটা হয়তো নেই, তারা বিক্ষুব্ধ। সেটা অনেকটা ওই পর্যায় সারণীর বাঁ দিকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই গ্রুপের সঙ্গে রিলেটেড, কারণ তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল, তাদেরকে তুমি সহজে রাখতে পারবে না, তারা খুব বিদ্রোহী, বিক্ষুব্ধ। আবার তুমি যদি একদম পর্যায় সারণীর ডান দিকে চলে যাও, সেটা হচ্ছে নোবেলিটি, অনেকটা আমাদের আলিপুর বা সল্ট লেকের মতো, তারা ভীষণভাবে সন্তুষ্ট, অভিজাত, এবং তারা ভীষণভাবে সন্তুষ্ট। তাদেরকে তুমি সহজে কিছু করতে, মানে বিক্ষুব্ধ করতে বা তাদেরকে বিক্রিয়াশীল করতে, প্রতিক্রিয়াশীল করতে তুমি পারবে না। ঠিক সেরকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এইভাবে বসে রয়েছে। এই যে আমি যে সাজুজ্যটা টানলাম, এটা আমার সাজুজ্য নয়, এটা খুব সুন্দরভাবে বলেছেন পিটার অ্যাটকিন্স তার বই পিরিয়ডিক কিংডমে। যেহেতু কথাটা উঠলো তাই আমি এটা আজকে মানে তোমার সামনে তুলে ধরলাম। অর্থাৎ কসমিক কুকিং থেকে পিরিয়ডিক কিংডম, এইটা কিন্তু ওই সত্যেন বোসের, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের বোসন কণার, হ্যাঁ, এই কথার আঙ্গিক থেকে টেনে আনা যায়। দারুণ দারুণ ব্যাখ্যা দিয়েছো। যেটা মনে হচ্ছিল আমার শুনতে, যে তাহলে এই যে ধরো আমরা অনেক সময় ভাবি যে মানুষের মন, এটাকে আমি দেখতে পাচ্ছি না, তো অনেকেই যে মনের জন্য ট্রিটমেন্টে যান, ইয়ে খান, এটা কি করে সম্ভব? কারণ তোমার মনে কি হচ্ছে আমি জানতে পারছি না, আমার মনে কি হচ্ছে তুমি জানতে পারছো না, অথচ একেবারে নিরন্তর কিছু না কিছু মনের মধ্যে হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে একটা কেমিক্যাল রিয়াকশন, এবং সেই কেমিক্যাল রিয়াকশনটাকে যদি কেমিক্যালি প্রপারলি অ্যাসেস করা যায়, জাজ করা যায়, তাহলে তার সম্ভাবনা, আমি যদি তুমি যেরকম ওই বললে প্রতিক্রিয়াশীল, তারাই যারা এই ডান দিকের এখানে রয়েছে, শোষিত, গ্রিভেন্স রয়েছে, হাঙ্গার রয়েছে, কমিউনিজমের যে মূল প্রতিপাদ্য সেখানেও বলা আছে যে শোষিত লোক তারাই প্রতিক্রিয়াশীল। অর্থাৎ প্রতিক্রিয়াশীল হতে গেলে শোষিত হতে হবে, বাকিরা নয়। সেই জন্যই বোধহয় অনেকে বলেন, হয়তো লুজলি বলেন বা বুঝেই বলেন, যে অনেকেই কমিউনিস্টরা হয়তো চায় যে চিরকাল ওই একটা অপ্রেস ক্লাস থাকুক, কারণ উইদাউট দ্য অপ্রেস ক্লাস কোনো রিয়াকশন হবে না, প্রতিক্রিয়া হবে না। তো প্রতিক্রিয়াশীল তৈরি হতে গেলে তোমার কথায় ডান দিকের ওইটার মতো শোষিত হতে হবে, অপ্রেস হতে হবে, এটা একটা দিক। তো আমি ভাবছি যে তাহলে মনের, ধরো যারা সাইকিয়াট্রিক, একটা হয় মনের দিক থেকে কাউন্সিলিং করছে, আর একটা হয় ওষুধ দিয়ে, যে ক্লিনিক্যাল সাইকোলজি, যারা ক্লিনিক্যালি এটাকে ট্রিট করছে। দ্যাট ইজ অলসো কেমিস্ট্রি। ঠিক, একদম ঠিক। যেমন মনে করো তোমার যে মনের যে সমস্যাগুলো তৈরি হয় বা অনেক ধরনের সমস্যা, সেগুলো বেসিক্যালি কি হয়, সেগুলো প্রাথমিকভাবে দেখতে গেলে হরমোনাল ইমব্যালেন্স। বা হরমোনটা কি? হরমোন হচ্ছে ওই অনেকটা লক অ্যান্ড কি মেনে, চাবি আর তালার মতো মেনে তারা কাজ করে। এবার যখনই তোমার সেই হরমোন কোনো রকমভাবে এদিক ওদিক হবে, অর্থাৎ তার প্রবাহ, তার উচ্চারণ এদিক ওদিক হবে, তখনই সেই গণ্ডগোলটা তো শুরু হয়। এবং তখন তুমি কথাবার্তার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি যেমন তার চিকিৎসা করতে পারো, ঠিক সেরকমভাবে কেমিক্যাল দিয়ে, যেমন ধরো ডোপামিন আপ রেগুলেট করছে, ডোপামিন ডাউন রেগুলেট করছে। ডোপামিন একটা ধরনের হরমোন, তাকে তুমি, সেটাও তো একটা কেমিক্যাল, এবার তাকে তুমি ঠিক সেই রকমভাবে তার পাথওয়েটা দেখে সেই পাথওয়েতে তুমি একটা জায়গায় ইন্টারভিন করলে, অর্থাৎ তুমি সেখানে তোমার কোনো মলিকিউলকে, কোনো অণুকে ঢুকিয়ে দিলে, দিয়ে সেটাকে কন্ট্রোল করলে, এবং সেইভাবে দেখা যাবে আস্তে 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 তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। লিথিয়াম যেমন, ওই প্রতিক্রিয়াশীল গ্রুপেরই একটা লিথিয়াম যেমন মানসিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার তার এক্স্যাক্ট কারণটা কি সেটা হয়তো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু ওই আয়ন চ্যানেল, অর্থাৎ যে আয়নগুলো যে প্রবাহিত হয় যে চ্যানেলের মাধ্যমে, সেইগুলোকে কন্ট্রোল করে অনেকটাই দেখা যায় যে অনেকেই অনেক রিলিফ পান। কাজেই হ্যাঁ, যে কোনো, এবং সেইভাবে সেই আঙ্গিকে দেখতে গেলে পুরো ড্রাগ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেমিস্ট্রির ওপর। কারণ কেমিস্ট্রি বা রসায়ন
এবং সেইখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই লক অ্যান্ড কির মতো, তালাচাবির মতো। সেখানে একটা অণু আর একটা অণুর জায়গায় প্রোটিনের একটা রিসেপ্টারে গিয়ে একটা চাবির মতো একটা অণু গিয়ে ধাক্কা মারলো, দিয়ে এবার সে সেই রকম তার মতো করে কাজ করলো বা করলো না। এবার যখনই এটা কোনো কোষ বা কোনো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস করে তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার তাকে সারানোর জন্য আমরা যখন তখন ওষুধ দিই তখন সেই ওষুধে সে আবার সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ তখন সেই টি সেল আমাদের শরীরে যে রয়েছে সে তখন একভাবে বিক্রিয়া করে তাকে সুস্থ করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে দেয়, আবার ব্যাকটেরিয়াকে পোষ মানিয়ে নেয়, তাও বলা যেতে পারে। অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া এইসব। আবার ঠিক সেইভাবেই একইভাবে যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, এন্ডোক্রিনাল ইমব্যালেন্স হয়, তখন তাকে সারিয়ে দিয়ে এবং মনের যে সমস্যা সেগুলোরও সমাধান একইভাবে এসে থাকে। অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু জুড়ে রয়েছে কেমিস্ট্রি। এবং কেমিস্ট্রির আরও একটা জায়গা যেটা আমি বলতে চাইবো এই প্রসঙ্গে, যেহেতু তুমি কথাটা তুললে, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু ভীষণভাবে, উইদাউট এনি ডিসরেসপেক্ট টু থিওরিটিশিয়ানস, এটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু এক্সপেরিমেন্টাল সায়েন্স। কেমিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ এম্পেরিক্যাল সায়েন্স, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটাকেই পরে তত্ত্বের মাধ্যমে তত্ত্বায়িত করে সেটাকে সমৃদ্ধ, কেমিস্ট্রি সেইভাবেই সমৃদ্ধ হয়েছে। এবং সেই হিসেবে ম্যাথামেটিক্স বা ফিজিক্স যেখানে রাজার আসনে ছিল, কেমিস্ট্রি কিন্তু উৎসারিত হয়েছে ট্রিকস্টার, জাদুকর, তারপর তোমার হিপি, তারপর তোমার জিপসি, এদের থেকে। এবং সেইভাবেই কিন্তু কেমিস্ট্রির কাছে, কেমিস্ট্রির জন্মলগ্ন হয়তো সেইভাবে মহিমান্বিত নয়, কিন্তু দেখতে গেলে তার মধ্যেও একটা মানে যেটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বলি, এম্পেরিক্যাল স্টাডিজ, সেইটা একটা ভীষণভাবে তার উৎসে রয়েছে। ঠিক ঠিক। তো এই যে তুমি যেভাবে আলোচনাটাকে নিয়ে যাচ্ছিলে এটা চালিয়ে যেতে পারলেই ভালো হতো, কারণ আরো অনেক নতুন নতুন জিনিস বেরিয়ে আসতো। একেবারে শেষ লগ্নের সময় একদম শেষ হয়ে আসে, এইটা আমরা জিজ্ঞেস করে পাচ্ছি না। ধরো বাঙালি তো একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে ভালোবাসি আমরা। এই রাজনীতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপাতভাবে অ্যাপারেন্টলি ধরো তুমি একটা দলে আছো, আমি একটা দলে আছি, দুটো একেবারে বিপরীত ধর্মী, যারা সবসময় নিজেদের মধ্যে লঙ্গালঙ্গি দল এইসব চলছে, এরকম দুটো দলে দুজনে আছে। বাট ইন্ডিভিজুয়ালি অনেক সময় বলে না যে যখন ওই যে তুমি আইস ব্রেকিং বলেছিলে, বরফ গলানো, কোনো একটা কারণে দুটো দলকে হয়তো কাছে আসতে হবে, সেই বরফ গলানোর জন্য ওরা খোঁজে কার সঙ্গে কার রসায়নটা ভালো, তাকে পাঠানো হয়। এটা যুদ্ধের এই তো দেখানো হয়েছিল যে দৌত্যের জন্য, তেমনি এখনকার আধুনিক রাজনীতিতেও এই যে, তার মানে আপাতভাবে যদি তুমি আইডিওলজিক্যালি বা আদারওয়াইজ দুটো ভিন্ন মেরিতে আছো, সেই দুটো ভিন্ন মেরিতে তারা গোষ্ঠীর মধ্যে দুটো ব্যক্তি এমন থাকতে পারে যাদের মধ্যে ব্যক্তিগত রসায়ন ভালো, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবে? আচ্ছা, এটাও খুব দারুণ প্রশ্ন। এইখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনো রকম বন্ডিংয়ে যাই, আমি যদি কেমিস্ট্রির দিক থেকেই বলছি, কোনো রকম বন্ডিংয়ের দিকে যাই, বন্ডিং কেমিস্ট্রিতে কিন্তু দু ধরনের রসায়নের, একটা হচ্ছে আয়নিক বন্ডিং আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিংটা অনেকটা ওই হঠাৎ করে মাথা গরম করে ইলেকট্রন আদান প্রদান হওয়ার মতো, সেরকম সাংঘাতিক শক্ত রকমভাবে হয়ে একটা শক্ত আয়নিক কম্পাউন্ড তৈরি হলো। কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং যেটা, সেটা হয় ধীরে ধীরে দৌত্যের মাধ্যমে, যেখানে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্কের ভিত্তি স্থাপন হয়, তারপর ইলেকট্রনের আদান প্রদান হয় অণুগুলোর মধ্যেও, এবং সেই যে বন্ড যেটা যখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় স্থায়ী এবং সেটা হয় কোভ্যালেন্ট। এবং সেই যে কোভ্যালেন্ট বন্ড, সেখান থেকেই কিন্তু জীবন সংশ্লেষ হয়েছে, সেখান থেকেই যাবতীয় সৃষ্টি উৎসারিত হয়েছে। এবং সেটা কিন্তু আয়নিক বন্ডের নয়, সেটা হচ্ছে কোভ্যালেন্ট। অর্থাৎ আয়নিক বন্ডটাকে যদি আমরা বলতে পারি চট করে যেটা ভালো লাগা, আবার চট করে ভেঙেও যেতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড যেটা, সেটা হচ্ছে থাকার জন্য, সেটা হচ্ছে স্থায়িত্বের। কাজেই এইরকম মানসিকতা বেসিক্যালি ঠিক একইভাবে মানুষের মধ্যেও রয়েছে। অর্থাৎ দুটো সম্পূর্ণ উল্টো মেরুর মানুষ হলেও তাদের মধ্যে হয়তো একটা সংশ্লেষ, একটা সংলাপের সংশ্লেষ প্রতিষ্ঠিত হতে পারে, যেটা হয়তো সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু রাজনীতিতেও যেরকমভাবে তুমি বললে আস্তে 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 সেটা তৈরি হয়। এবং সেই জায়গাটা যখন তৈরি হয়, সেটা ধরো আমাদের
ক্ষেত্রে, মানুষের সমাজের ক্ষেত্রে সেটা হয়তো মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একে অন্যের প্রতি শ্রদ্ধার থেকে, বা জ্ঞান থেকে, বা ব্যবহারের থেকে, বা তোমার কীরকম আত্মিকতা, অর্থাৎ কীরকম এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে, সেখান থেকে উৎসারিত হতে পারে। এবং সেইভাবে যে বন্ধনটা তৈরি হয়, সেই বন্ধনটা কিন্তু হয় অনেক বেশি স্থায়ী এবং অনেক বেশি দিনের। এবং সেখান থেকেই কিন্তু এইভাবে কেমিস্ট্রির যদি দেখতে হয়, কেমিস্ট্রির ল্যাব, প্রকৃতির ল্যাব, প্রকৃতির যে রসায়নাগার, সেটা কিন্তু কোটি কোটি বছরের পুরনো। এবং সেই রসায়নাগারে কিন্তু প্রকৃতি চিরকাল রিয়াকশান করে চলেছে, নানা ধরনের বিক্রিয়া চলেছে, সেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এবং সেই পরীক্ষা নিরীক্ষার থেকেই কিন্তু ওই যে বিভিন্ন, আপাত দৃষ্টিতে সোডিয়াম এবং জল, এদের দুজনের মধ্যে কোনোদিন কোনো কিছুই হতে পারে না, কারণ দুটো সম্পূর্ণ বিপরীত মেরু। সোডিয়ামকে জলে ফেললে দপ করে আগুন জ্বলে ওঠে, কিন্তু একেই আবার যখন ঠিকঠাক করে আস্তে আস্তে তুমি যদি ধারণ করতে পারো, তখন সোডিয়ামের আয়ন আর জলের থেকে হাইড্রক্সিল আয়নকে নিয়ে এসে তুমি তৈরি করতে পারো একটা ক্ষার। এবং সেই ক্ষারের মধ্যেই আবার তৈরি হতে পারে নতুন ধরনের জিনিস। এবং সেখানেই যদি একটু অ্যাসিড এসে মেলে, তখন সেটাই হয়ে গেল একটা সুন্দর রসায়নাগার, যার মধ্যে আস্তে আস্তে প্রোটিন এলো, আস্তে আস্তে ডিএনএ এলো, আরএনএ এলো, দিয়ে জীবন প্রতিষ্ঠিত হলো। কাজে আমি হয়তো আশা করব তোমার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি। একদমই ঠিক দিয়েছো। মানে জীবনটাই একটা পরীক্ষাগার বা ল্যাবরেটরি, যেখানে প্রতিনিয়ত নানান রকমের এই পরীক্ষা নিরীক্ষা হয়ে চলেছে। তুমি একেবারে শেষে যেটা বললে, যদিও এটা একেবারেই মানে পারিবারিক এবং তোমার ব্যক্তিগত পরিসরে যাচ্ছি, তার সবচেয়ে বড় উদাহরণ বোধহয় তুমি নিজে, যে একেবারে আমাদের এই বাংলা থেকে গিয়ে চীনের এক অধ্যাপিকাকে নিজের সুগৃহিণী বা ঘরণী করে নিয়ে এলে বাংলায়। দুটো একেবারে ভিন্ন সমাজ, ভিন্ন ভাষা, ভিন্ন কিন্তু এই যে বললে জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, কোথাও না কোথাও হয়তো একটা অন্য লেভেলে একটা ম্যাচিং হয়েছে, যেখানেও একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেটা চিরস্থায়ী ইয়ের দিকে যায়, যেটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করলে। অসম্ভব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে, এবং যেভাবে সুন্দরভাবে সাবলীলভাবে তুমি বিজ্ঞানের একেবারে নিগূঢ় তত্ত্ব বা জটিল জিনিসকে ব্যাখ্যা করলে, আমি নিশ্চিত আমাদের দর্শকরাও অনেক কিছু বুঝতে পারবেন, এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই যেটা জীবনটা বললে পরীক্ষাগার, যেখান থেকে প্রতিনিয়ত আমরা একটা পাঠ নিয়ে চলেছি, এবং একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সমীকরণ প্রতিনিয়ত নিরন্তর হয়ে চলেছে আর কি। এই যে আমরা একটা ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও একটা রসায়ন তৈরি হওয়া ভিউয়ার্সদের সঙ্গে আমাদের। তো আমাদের এই সম্পর্কটাও চিরস্থায়ী হোক, এবং সেই চিরস্থায়ী হতে গেলে আপনাদেরও এনগেজ হতে হবে। ওই যোগাযোগটা একতরফা হয় না, দুতরফা হয়। আপনারা তাই দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস। নিশ্চয়ই আমাদের মধ্যে একটা চিরস্থায়ী এবং নিগুড় সম্পর্ক তৈরি হবে। আর এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াটা যিনি এইভাবে সহজ সরলভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে গেলেন, সেই প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। কিন্তু এখানেই আমরা থামছি না, এটা জাস্ট চলার শুরু। এরপর আমরা চলতে থাকবো, এবং এই প্রযুক্তি তর্ক বিতর্ক, যে প্রযুক্তি তর্ক গপ্প, আমরা গপ্পের ছড়ে আর্গুমেন্টসগুলোকে, তর্কগুলোকে একেবারে খুব সহজভাবে প্রযুক্তির দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো। পরবর্তী অধ্যায়গুলোতে আরো অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্রযুক্তি তর্ক গপ্পতে। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।